গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজে ওই 4:30 থেকে 5টার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের দিগনগরের ঐতিহ্যবাহী দিঘি। এটা রবিবারের দিনকার ব্লগ। তো বৌদিকে বললাম যে চলো একটু ঘুরে দেখে আসি। আগে তো ছোটোবেলায় প্রত্যেক দিন এখানে স্নান করতে আসতাম, কিন্তু বড় হওয়ার পর থেকে যে কবে এসেছি মানে মনেই পড়ে না, খুব কম। বিয়ের পরেও মাঝে মধ্যে আসতাম, তারপরে এখন যেন একদমই কমে গেছে। কিন্তু দিঘিতে সাঁতার করেছি, মানে দিঘির মাঝে চলে গেছি এদিক ওদিক, মানে প্রচুর কিছু করেছি। এই দিঘিতে যে কত স্মৃতি ছোটোবেলার জড়িয়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মায়ের কাছে ভীষণ মারও খেয়েছি অনেকক্ষণ ধরে স্নান করেছি বলে। তো যাই হোক, দিঘিতে এলেই একটু মাথায় জল দিতে হয়, গঙ্গা গঙ্গা করে নিলাম। তারপরে আমার ছেলের পা দুটোকে একটু জলের মধ্যে চুবিয়েও দিলাম। আজকে হচ্ছে সবাই জল আনতে যাওয়া কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, মানে শান্তিপুরের মতিগঞ্জ ঘাট থেকে আর কি জল নেবে। তো এখন সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে। একজন বোন আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেছে যে দিদি, তোমার ছেলে আর আমার মেয়ে সেম এজ, তুমি তোমার ছেলেকে কি খাওয়াও যদি একটু শেয়ার করতে। তো আমি কিন্তু সব ঘরেরই খাবার আমার ছেলেকে খাওয়াই, কারণ আমাদের ডক্টর সাজেস্ট করেছে যেন আমি ওকে মানে বাইরের কিছু না খাওয়াও। আর আমি প্যাকেটজাত দুধ বা স্যারলাক্স কিছুই খাওয়াই না ওকে। তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই পামকিন স্টিম করে দিলে না ও খেতে ভীষণ ভালোবাসে। এর মধ্যে একটা ন্যাচারাল সুইটস আছে, মানে মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয়। তো আমার ছেলে একটু মিষ্টি টাইপ খাবার খেতে পছন্দ করে। যেহেতু জলে সিদ্ধ করলে কিন্তু এর গুণাগুণটা বেরিয়ে যাবে, ওই জন্য আমার কাছে যে 11 কোম্পানির একটা গ্যান্ট এগ বয়লার অ্যান্ড পোচার আছে। তো এটাতেই আমি ওকে সমস্ত ধরনের, যেমন গাজর, কুমড়ো, তারপরে হচ্ছে অনেক কিছুই হয়, যেমন অ্যাপেল, এগুলোও তোমরা সিদ্ধ করে দিতে পারো। ভীষণ ভালো, জানো তো। দেখো কত সুন্দর, একদম অল্প টাইমের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে তোমরা এগ বয়েল করতে পারো, তারপরে পোচ করতে পারো। আমি মাঝে মধ্যে আমার ছেলেকে এর মধ্যে এগ পোচ করেও খাওয়াই। আর এটা কত সুন্দর দেখো সিদ্ধ হয়েছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। যদি কেউ নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা একটু চেক করে দেখে নিতে পারো। তো এখানে দেখো আমাদের গপুকে রেডি করিয়ে দিয়েছি, আর আমি না একটু সাউন্ডটাকে মিউট করে দিতে বাধ্য হয়েছি। এদিকে বৌদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আমাদের সোনু পাগলি একটু ঘুমাচ্ছিল, ওকে রেডি করার জন্য একটু দেরি হয়ে গেল আমাদের, মানে ও ঘুমিয়ে গেছিলো। তো এখন প্রচণ্ড গান চলছে, আর আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এই মানে ভিডিওটা বৌদির ফোনেই করা। তো চলো এবার রাস্তার দিকে বেরোবার, অন্যবারের তুলনায় এবার তো মানে যে পরিমাণে ভিড় হয়েছে ভাবার বাইরে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যায় মোটামুটি 7:30 8টা, তার মধ্যে লাইন আমাদের বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, মানে বুঝতে পারছো। আর গোটা ভিডিওটাই কিন্তু আমাকে ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে গান বাজছে, আর গান আসলেই কপিরাইট চলে আসবে। তো এই দেখো শুধুমাত্র ঘটের লাইন পড়েছে, মানুষগুলো কিন্তু আশেপাশে বসে আছে, জাস্ট ঘটগুলো লাইন দিয়েছে। মানে এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে মন্দির। সন্ধে 8টার সময় যদি এত ভিড় হয়, না জানি 12টা হতে হতে ঠিক কতটা পরিমাণে ভিড় হবে। কারণ আমাদের মন্দিরটা কিন্তু রাত 12টা হলে খুলে দেবে, মানে আজকে রবিবার, রাত 12টা হলে খুলে দেবে। রাত মানে আর আটকে রাখতে পারে না, এত ভিড় হয়। বাবা রাঘবেশ্বর মানে ভীষণ জাগ্রত। আর এই দেখো আমাদের সোনু পাগলি একটা হেয়ার ব্যান্ড পরে একদম রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সোনু পাগলি, ওই হচ্ছে আমাদের তিধা, আর এই হচ্ছে আমাদের তিশানবাবু। তো তিশানবাবুকে একটু মা নিয়েছে, আর ওইদিকে হচ্ছে যথেষ্ট তৎপর রয়েছে, সম্পূর্ণ দিকটা সুন্দরভাবে দেখছেন যাতে কারোর কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবার পুরো দিকটাকে মুড়ে ফেলা হয়েছে। এত সুন্দর ব্যবস্থাপনা যিনি করেছেন আমাদের বিধায়ক, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক। এখানে পরিবারও আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন। যে সমস্ত পুণ্যার্থীরা বাজারের দিক থেকে মন্দিরের দিকে প্রবেশ করছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য অনুরোধ করব। আমরা দিগনগরের মানুষ, ঐতিহ্যশালী এই রাঘবেশ্বর শ্রাবণী উৎসব, এই উৎসবে আমরা সমস্ত মানুষকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি দর্শনার্থীদের, আমরা অভিনন্দন জানাচ্ছি পুণ্যার্থীদের, সাধারণ মানুষকে। এই উৎসব আপনার এই উৎসব সবার সুন্দর এবং ভালোভাবে।
দেখো অনেক নিউজ চ্যানেলে, তারপরে হচ্ছে মানে ছোটোখাটো নিউজ চ্যানেলে অনেকে ভিডিও বানিয়ে ছেড়েছে যে বাবা শুধুমাত্র মানে কিছু পার্সোনাল লোকের জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। তবে কি বলো তো, মন্দিরের ভিতরে না সব জায়গাতেই এরকম টাইপের করে, মানে চেনা জানা লোক ঢুকিয়ে দেয়, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এটা ভীষণই অন্যায়। আর বেশিক্ষণ মন্দিরে থাকতে দেয় না, এটা দেখো স্বাভাবিক একটা নর্মাল ব্যাপার, কারণ এত ভিড় হয়েছে। আমরা যদি প্রত্যেকজন যদি 1 মিনিট করে ভিতরে থাকি, সেক্ষেত্রে পিছনের লোকটা তাড়াতাড়ি আসতে পারছে না, সুতরাং আরও দেরি হবে। তো ওই জন্য কোথাও গিয়ে মনে হয়েছিল যে একদিক থেকে সেক্রেটারির কিছু লোকজন আছে যারা ডুপ্লিসিটি করে, কিন্তু একদমই করাটা উচিত নয়। তাছাড়া এবছর অনেক ব্যবস্থা ভীষণই ভালো ছিল, দিন যত যাবে আরও তত উন্নত হবে। তো আমরা না ওই রোডটা দিয়ে একদম যেতে পারছিলাম না, এত ভিড় ধাক্কাধাক্কি হচ্ছিল। তো আমরা আবার এই দিকে NH12, এখন আর 34 নেই, তো আমরা 12-এর ধার দিয়ে এলাম। মানে 4টে যেহেতু রোড, দুদিকে 2টো ফুটপাথ রোড আর মিডিলে আর কি মেন রোড, তো আমরা মেন রোড দিয়ে একটু ভয়ে ভয়ে এলাম। তারপরে বৃষ্টি পড়ছিল বলে আবার এই হচ্ছে আমাদের বাড়ি, আর বর্তমানে চলে গেছে কারেন্ট। আর এখানে দেখো কত লোক, বাপরে বাপরে বাপরে, এই যে প্রচুর লোকের সমাগম, এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কত জল দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর লোক বসে আছে, লাইন তো কোথায় চলে গেছে জানলে কি, ঘড়িতে এখন বাজে 11টা, 11:30 বেজে গেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি এদিক থেকে একবার তোমাদেরকে লাইনটা দেখাই, এইদিকে জানলা আছে, এদিক থেকে একবার দেখাই। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওই দেখো জাস্ট মানুষের লাইন দেয়নি, মানুষ তো এদিকে ওদিকে আছে, জাস্ট ঘটের লাইন পড়েছে। দেখো ঘটের লাইন, মানে এখান থেকে 1 কিলোমিটার দূরে মন্দির, আর লাইন চলে গেছে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। এই যে যাচ্ছে, তাই আমি এখন সবাই চলে গেলাম, আমার আর দেখার ইচ্ছা নেই। রাত জাগতে তো আগে তো প্রচুর রাত জেগেছি, সারা রাত জেগে দেখেছি, এখন আর সত্যি কথা বলতে রাত জাগতে ইচ্ছা হয় না। ঘড়িতে এখন বাজে সকাল মোটামুটি 7টা বা 7:30 মতো বেজে গেছে। কন্টিনিউ এখনও দেখো লাইন কিন্তু চলেই যাচ্ছে, মানে সেই রাত 12টার থেকে একভাবে জল ঢালছে।
তার মানে কত লাইন হয়েছে বুঝতে পারছো। আগে জানো তো যখন আমরা ছোট ছিলাম তখন মন্দির থেকে মানে আমাদের বাড়ি পর্যন্ত লাইন আসবেই। তো কোনো বাড়ি এরকম হতো যে লাইন হয়তো মানে ঘোষপাড়া ছাড়ি মানে আমাদের বাড়ি থেকে হয়তো খুব বেশি হলে হয়তো 300-400 মিটার যেত এরকম হতো। কিন্তু এখন মানে কোথায় আমাদের বাড়ি আর কোথায় লাইন তার তো কোনো ঠিকই নেই। আর অনেকটা বেলা হয়ে গেছে, আমিও দেখো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই বলছিল থাকার জন্য, মা বৌদি, কিন্তু আমি আর থাকলাম না, কারণ থাকলে আর হবে না। কারণ তিধার মানে স্যাটারডে সানডে মনডে 3 দিনই টিউশন আছে, টিউশন কামাই হবে। কিন্তু স্কুলটা আজকে কামাই হয়ে গেল সোমবারে, কিছু করার নেই। তবে আসার পিছনে একটা কারণ আছে, কারণ বাড়ি করলে তো আর নিজের বাড়ি ছেড়ে দিয়ে আসতে পারবো না। এখন ভাড়া বাড়িতে আছি বলে আসতে পারলাম। তো বিয়ে হওয়ার পর থেকে আমি গেলোবার ত্রিশান পেটে ছিল বলে আসতে পারিনি, আর তার আগের বার এসেছিলাম আর এইবার এলাম। তো দেখো এখানে আমরা টোটো পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড়ের জন্য আমি বাড়ি থেকে ঠিক টাইমে বেরোলেও আমি টোটো একদমই পাচ্ছিলাম না। তারপরে বাস পেয়ে গেলাম, বাসে উঠে এখন জানি না ট্রেনটা পাবো কি না। আমরা সবসময় স্টেশনে আসি মোটামুটি আধ ঘন্টা আগে। ওই তো আমাদের ট্রেন দাঁড়ালো এসে, ওইদের সব আসছে। তো এই ট্রেনটা 10টা 20-তে এসে কৃষ্ণনগর দাঁড়ায়, 10টা 40-এ থামে কৃষ্ণনগর থেকে। তো আমাদের বাসে যেহেতু আজকে টোটো পেলাম না জল ঢালার কারণে, বাসে এসেছি। বাড়ি থেকেও বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, এখন বাজে 10টা 30। এখান থেকে যাব, টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠবো। 10টা 40-এ ছাড়বে, পেয়ে যাবো, তার জন্য না 10 মিনিট টাইম আছে। তো মোটামুটি ওই ট্রেনেও ঢুকবো আর ট্রেনও ছাড়বে। দিগনগরের দিক থেকে আসলে ট্রেনের টিকিট কাটা এখন যেন ভীষণই অসুবিধা হয়ে গেছে। এই দিকে একটা উঁচু প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য। তো মেয়েকে দিয়ে টিকিটটা কাটিয়ে দেখো ট্রেনটা কিন্তু আমরা ঠিকঠাক টাইম মতো পেয়ে গেছি। মানে ট্রেনে বসারও 3-4 মিনিট পরে ট্রেনটা ছেড়েছে, মানে এটা এক্স্যাক্ট সময় আর কি। তো এত তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এত রাইট সময়ে ট্রেনে ওঠা যায় না, একটু ভয় লাগে। তো এখন হচ্ছে ট্রেনে উঠলেই ছোলা মাখা, তারপরে ডালমুট, এগুলো তো আমার মেয়েকে খেতেই হবে। ওর যেন এর মধ্যে যেন একটা স্পেশাল মানে ভালো লাগা থাকে। তো এখানে এই দাদার কাছ থেকে একটু ছোলা সিদ্ধ আমি কিনে নিয়েছি 10 টাকা দিয়ে, শসা টসা দিয়ে নিরামিষ করে মেখেছিল, বেশ ভালোই লাগছিল। আজকে তো নিরামিষ ছাড়া আমিষ খাওয়াও যাবে না, অনেকের বাড়িতে মনসা পুজো আছে। তো আমাদের পুচকুর জুতোটা যেন তা হারিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনে খুলেছিলাম, ট্রেন থেকে পড়িয়েও ছিলাম। তো যখন টোটো করে আসছিলাম হঠাৎ করে একটা জুতো খুলে পড়ে গেছে, জানি না কোথায় পড়েছে। তো এটা যেহেতু আমাদের প্রচুর ফার্স্ট জুতো, হারিয়ে যাওয়াতে ওর দিদিরও মনটা খারাপ, আমারও ভীষণ মনটা খারাপ। তারপরে বাড়ি পৌঁছানোর পরে অহনা আবার দেখো একটু সাবু মাখা দিয়ে গেছিলো। তো বললো দিদি একটু স্পেশাল করে সাবু মাখা করেছি, খেয়ে দেখো। জাস্ট এটা মুখে দেওয়ার পরে তো মনে হচ্ছে এখনও আমার মুখে লেগে আছে, এত টেস্টি হয়েছিল খেতে। দেখো সাবু তো নর্মালি অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু তার মধ্যে যদি এত সুন্দর করে সাবু মাখা হয়, এর মধ্যে সমস্ত ধরনের ফল যেমন আঙুর, আম, আপেল, খেজুর ও সমস্ত কিছু কুচো কুচো করে দিয়েছে। তার মধ্যে কলা, দুধ, গুঁড়ো দুধ দিয়েছে, সন্দেশ মানে কালাকাঁদ যেটাকে বলে আর কি, তো ওইগুলো দিয়েছে, দিয়ে পুরোটাকে ভালো করে মাখা করেছে। এত টেস্টি হয়েছিল না, মানে আমার এখন ভিডিও এডিট করার সময় দেখেও খেতে ইচ্ছা করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।